আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে। আজকে আমরা আমাদের যেই প্রথম অধ্যায়, সেটার যে দ্বিতীয় পাঠ, সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। খুবই মজাদার একটা ক্লাস হতে যাচ্ছে। ঠিক আছে, সকলে প্রস্তুত হও। খুবই আনন্দ করব আজকের ক্লাসে আমরা, কেমন? তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্যক ধারণা। আমরা গত যে পার্ট ছিল সেটা ছিল আমাদের বেসিক কিছু ধারণা, সাধারণ কিছু ধারণা। আজকে আমরা সেই ধারণার থেকে আরেকটু মানে পরের ধাপ, আরেকটু বেশি কিছু জানতে চাচ্ছি বা জানতে যাচ্ছি আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে। ঠিক আছে, বা এই সাবজেক্ট সম্পর্কে। তো শুরুতেই আমরা যে কাজটি করে থাকি, সেই কাজটি আমরা করব আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ, সেটাকে আমরা চর্চা করব। আমি বলেছি প্রতিটি ক্লাসেই কিন্তু আমরা এই জিনিসটা কন্টিনিউ করব। আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ, এটা কিন্তু চর্চা করার প্রয়োজন আছে। তো শ্রেণীকক্ষের মূল্যবোধ কয়টি বলো তো? মনে আছে? কয়টি? 5টি। কয়টি? 5টি। প্রথমটি হচ্ছে, প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। দলগত ও জোড়ায় কাজ করার সময় একে অন্যকে সাহায্য সহযোগিতা করব। কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য বা এমন কোনো কাজ আমরা কখনো আমাদের শ্রেণীকক্ষে করব না। কেউ কোনো বিষয়ে অস্বস্তি বোধ করলে তা দেখা বা শোনার চেষ্টা করব না। এবং সর্বোপরি সবার শেষে একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অপরের ভালো কাজের প্রশংসা করব। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসেই বলে দিয়েছিলাম যে আজকের ক্লাসে আমাদের কি কি শিক্ষা উপকরণ প্রয়োজন। আশা করি সকলে সেই শিক্ষা উপকরণগুলো নিয়ে এসেছো। তবু একবার দেখে নিই কি কি প্রয়োজন। আমাদের আইসিটি বই এবং আইসিটির খাতা আমাদের সবসময় সাথে থাকতে হবে যখন আমরা ক্লাসে আসবো। ঠিক আছে, আমাদের পেন্সিলের প্রয়োজন হবে, ইরেজার, পেন্সিল কাটার এবং রঙিন কলমের প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। প্রথমে আমরা রিক্যাপের মাধ্যমে আমাদের ক্লাস শুরু করব। ঠিক আছে, যে গত ক্লাসে আমরা কি করেছিলাম। শুরুতেই আমরা আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এরপরে 5টি ঘটনা পড়েছিলাম এবং সেই 5টি ঘটনা পড়ে সেই ঘটনাগুলোকে পর্যালোচনা করেছিলাম। আইসিটি সম্পর্কে সাধারণ ধারণা আমরা গত ক্লাসে লাভ করেছিলাম এবং দলগত কাজ এরপরে আমরা করেছিলাম একটা, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপরে কি, সবার শেষে আত্মবিশ্লেষণের মাধ্যমে আমরা আমাদের সেশনের সমাপ্তি করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকের সেশন শুরু করা যাক। একটা সময় ছিল যখন এক দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লিখলে সেই চিঠি যেতে 1 থেকে 2 সপ্তাহ লেগে যেত। এমনকি ক্ষেত্র বিশেষে আমি তোমাদের গত ক্লাসে বলেছি 1 থেকে 1.5 মাসও লেগে যেত। ঠিক আছে, তো তার কারণ চিঠিগুলো লেখা হতো কাগজে, খামের উপরে ঠিকানা লিখতে হতো এবং সেই চিঠি জাহাজ, প্লেন বা গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হতো। ঠিক আছে, তারপর সেগুলো আলাদা করা হতো। সবশেষে কোনো একজন ব্যক্তি কি করত, একজন ব্যক্তি সে এসে আমাদের বাড়িতে বাড়িতে চিঠি আছে, চিঠি এইভাবে কি করত, চিঠি বিলি করে দিত। আমরা যাকে বলতাম ডাক হরকরা। ঠিক আছে, এই ডাক হরকরারা তখন কি করত, তারা বিভিন্ন এলাকায় এলাকায় তারা এই যে চিঠিগুলো ছিল সেই চিঠিগুলোর একটা টোপলা থাকতো, সেই টোপলাগুলো নিয়ে বের হয়ে যেত। তোমরা হয়তো এই জিনিসগুলো সম্পর্কে শুধু গল্পই শুনেছ, তোমাদের আসলে এই জিনিসটা দেখার সৌভাগ্য হয়নি। এটা আমাদের যুগে এই বিষয়গুলো হতো। চিঠি আসতো আমাদের বাসায়, এইরকম পিয়ন বলতাম আমরা এলাকায়। ঠিক আছে, মূলত তারা হচ্ছে ডাক হরকরা। তারা আসতেন, এসে কি করতেন, তারা হচ্ছে এইভাবে চিঠি বিলি করে দিয়ে যেতেন। আমাদের বাসায় যখন কোনো ডাক হরকরা আসতেন, আমরা খুবই খুশি হতাম যে কে না কে আমাদের জানি চিঠি দিয়েছে। এই যে একটা চিঠি পাওয়ার যে আনন্দ ছিল, এটা আসলে তোমাদের যুগে এই জিনিসগুলো তোমরা অনুধাবন করতে পারছো না বা পারবেও না। কারণ এখনকার যোগাযোগ ব্যবস্থা এত বেশি আপডেট হয়ে গিয়েছে, আমি চাইলেই যার সাথে কথা বলতে ইচ্ছা করছে তাকে একটু ফোন দিয়ে দিলাম, তাকে দেখতে ইচ্ছা করছে ভিডিও কল দিয়ে দিলাম। এইভাবে কিন্তু তখনকার যুগে আমাদের হয়তো কোনো প্রিয়জন, সে হয়তো আমাদের থেকে, আমার বাসা তো কুষ্টিয়ায়, তোমাদের প্রথমেই বলেছি, হয়তো আমার কোনো প্রিয়জন, আমার একজন ফুপি ছিলেন,
হচ্ছে দোলা ফুপি, হ্যাঁ আমার ফুপির নাম। তো উনি ঢাকায় থাকতেন আর আমি হচ্ছে থাকতাম কুষ্টিয়ায়। তো ফুপি যখন আমাকে উদ্দেশ্য করে কোনো চিঠি লিখতো, মানে ওই চিঠিটা 1 মাস পরে আমি পাচ্ছি, বা 1 মাসে একবার একটা চিঠি আসতো, এইটার জন্য যে আমার ভিতরে যেই আবেগ কাজ করতো বা যেই অনুভূতিটা কাজ করতো, এটা আসলে তোমাদের ক্ষেত্রে এটা খুবই মানে ধারণা করাটাও এখন খুব কঠিন। ঠিক আছে, যা হোক, আমরা সে সকল ডাকহরকরাদের আমি আমার পক্ষ থেকে সালাম জানাই। সেই মহৎ পেশাটা এখন আমি আর মানে এখনকার যুগে নেই বললেই চলে। তো চলো আমরা আমাদের যেই পাঠ সেটাতে আগাই। তো ঠিক আছে, এখনো সেরকম চিঠি কিন্তু লেখা হয়, ক্ষেত্র বিশেষে এখনো চিঠি লেখা হয়। আপনজনের হাতের লেখা একটা চিঠির জন্য এখনো কিন্তু অনেকেই অপেক্ষা করে থাকে। হ্যাঁ, যে এই যে তার আমার প্রিয়জন মোবাইলে কথা বলছে সেটা একটা বিষয়, হয়তো আমার বাবা সে হয়তো চাকরি ক্ষেত্রে অনেক দূরে আছে, বাবা হয়তো আমাকে হাতে লিখে একটা চিঠি দিয়েছে, এটার আবেগ কিন্তু এখনো কিছুটা হলে আমাদের ভিতরে আছে। যদিও এইভাবে আমরা আমাদের খুবই কম, এটা চর্চা খুবই কম এখন। ঠিক আছে, শুধুমাত্র এই যে আমরা যে ডাক ব্যবস্থা এটাকে আমরা চালু রেখেছি হয়তো অফিসিয়াল নথি আদান প্রদানের ক্ষেত্রে, অফিসিয়াল বিভিন্ন নথিপত্র, সেটাও এখন ধীরে ধীরে বিলুপ্তির পথে প্রায়। ঠিক আছে, যা হোক, কিন্তু কাজের কথা বিনিময় করার জন্য এখন নতুন অনেক পদ্ধতি বের হয়েছে। সেগুলো চোখের পলকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে কিন্তু চিঠি পাঠাতে পারে। কিসের মাধ্যমে পাঠাতে পারে বলো তো? ইমেলের মাধ্যমে। চোখের পলকে কিন্তু আমরা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ইমেল করে দিচ্ছি। আইসিটি আমাদের জীবনকে এইভাবে সহজ করে দিয়েছে। ঠিক আছে, শুধু কি চিঠি, চিঠির সাথে ছবি, কথা, ভিডিও সবকিছুই কিন্তু আমরা পাঠাচ্ছি। আগে কিন্তু এই জিনিসগুলো সম্ভব হতো না, আগে শুধু হাতেই লিখে পাঠাতো। কিন্তু এখন কি হচ্ছে, চিঠির সাথে ছবি, কথা সবই কিন্তু আমরা কি করছি, আমরা পাঠিয়ে দিচ্ছি। বলতে পারো পুরো পৃথিবীটা একেবারে যে এই যে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এটা আমরা কিন্তু গত সেশনে তোমাদের সাথে বলেছি, এই মোবাইল ফোন যেহেতু আমাদের হাতের মুঠোর মধ্যে আছে, এখন তো মোবাইল আরো ছোট হয়ে গিয়েছে। তোমরা জানো সামনের যুগগুলো আসছে, হাতে কিন্তু হাত ঘড়ি, এটাও একটা মোবাইল। হ্যাঁ, এটাও কম্পিউটার আসলে, এই এই ডিভাইস আছে যেটা, এটাই কম্পিউটার। ঠিক আছে, আবার কি চশমা, চশমার ভেতরে কিন্তু কম্পিউটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই চশমায় এই মেটাভার্স একটা তৈরি করে ফেলছে, সে মেটাভার্সে বিভিন্ন জিনিস তারা দেখছে যেইটার আসলে অস্তিত্বও নেই, অথবা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে সেই মেটাভার্সের মাধ্যমে, যেটা হয়তো কেউ হয়তো এমনভাবে এটাকে সিস্টেম করা হয়েছে, কেউ হয়তো চলে গিয়েছে সেই ডাইনোসরের যুগে। এটা তো বাস্তব জীবনে কখনো সম্ভব না। ঠিক আছে, এইটা কি হয়েছে, মূলত আমাদের এই প্রযুক্তির মাধ্যমেই কিন্তু আমরা এইভাবে আপডেট হয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমি বলেছি না গত ক্লাসে যে এই প্রযুক্তি এখনো যে কত খেলা দেখাবে আমাদের, সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারবে না, এটা বলা সম্ভব না। সাধারণ মানুষের পক্ষে এটা ধারণা করাও সম্ভব না যে প্রযুক্তির দৌড় এখনো কত বাকি। ঠিক আছে, একটা গ্রামে যেরকম একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে, ঠিক সেরকম পুরো পৃথিবীটাকেই যেন একটা গ্রাম বানিয়ে ফেলেছে আমাদের এই প্রযুক্তি। ঠিক আছে, সবাই সবার সাথে এখানে খুব সহজে যোগাযোগ করতে পারে। তো সেটা বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ, ঠিক আছে, এখানে আমরা দেখছি যে গ্লোবাল ভিলেজ। তো এই গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম নামে নতুন শব্দ পর্যন্ত আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, গ্লোবাল ভিলেজ সম্পর্কে পরের ক্লাসে আমি তোমাদের আবার বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। পরের ক্লাসে আমরা দেখব যে গ্লোবাল ভিলেজ বিষয়টা আসলে কি। তো এখন তোমরা শুধু টার্মটা সম্পর্কে জানো যে একটা টার্ম আবিষ্কৃত হয়েছে, সেটার নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ। তো এটাকে কেন বলা হয়, এটা একটা মেটাফরিক বা একটা রূপক অর্থে এটাকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। কারণ একটা গ্রামে যেমন একজন মানুষ আরেকজনের সাথে যখন ইচ্ছা তখনই, একটা এলাকায় যখন যেমন সবার সাথে আলোচনা করতে পারছে বা যখন ইচ্ছা তখন দেখা করতে পারছে, এই পুরো পৃথিবীটাই যেন এমন হয়ে গিয়েছে যে যখন ইচ্ছা তার সাথে যোগাযোগ করলাম, যখন ইচ্ছা তাকে একটু দেখলাম, তার সাথে একটু কথা বললাম। ঠিক আছে, এই বিষয়গুলো যেহেতু খুব সহজেই ঘটছে, এই জন্য এই পুরো পৃথিবীটাকেই একটা গ্রাম হিসাবে তুলনা করা হয়েছে, একটা গ্রাম বা একটা ভিলেজ হিসাবে তুলনা করা হয়েছে, যেটাকেই বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ কনসেপ্ট। ঠিক আছে, এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব পরের সেশনে ইনশাআল্লাহ। যা হোক, বাস্তবে পাশাপাশি না থাকলেও কার্যত ভার্চুয়ালি আমরা সবাই
পাশাপাশি, নয় কি? এখনকার সময় বাস্তবে হয়তো আমরা পাশাপাশি নেই। ওই যে বলছিলাম যে আমার কোনো একজন বন্ধু, যেমন আমারই এখন একজন বন্ধু, সে তার নাম হচ্ছে অভি, সে আছে সুদূর আমেরিকায় আছে, অথচ তার সাথে যদি আমি চাইলেই কিন্তু ভিডিও কলে তার সাথে একটু কথা বলে ফেলতে পারি। ঠিক আছে, এটা কেন সম্ভব হয়েছে? আমার মনে হয় যখন আমরা ভিডিও কলে কথা বলছি, মনে হয় যে আমরা পাশাপাশি হয়তো বসে কথা বলছি, আলোচনা করছি। বাস্তবে সে হয়তো আমার থেকে মানে অনেক মাইল দূরে আছে, কিন্তু আসলে কি, আসলে মনে হচ্ছে আমরা পাশাপাশি। ঠিক আছে, এইটাই হচ্ছে আইসিটির একটা খেল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এর সবই সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ঠিক আছে, এই যে টার্মটা আমরা একটু মনে রাখবো, এই শব্দটা ডিজিটাল ইলেকট্রনিক্স। ঠিক আছে, তাই আমরা অনেকেই সবসময় বলে থাকি যুগটা হয়ে গিয়েছে ডিজিটাল যুগ। আমরা বলি না ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল যুগ। আবার আমাদের আমরা ক্লাসে তো এগুলো আমাদের বন্ধুদের সবসময় বলতেই থাকি, এই তুই তো একটা ডিজিটাল, তাই না? এভাবে আমরা অনেক সময় বলি। আবার অনেকে না বুঝেও বলে। তুমি দেখবা যে আমাদের পাড়া মহল্লায় যে চায়ের দোকানগুলো আছে, সেখানে অনেক মুরব্বীরা আছে, তারা হয়তো বলে যে হচ্ছে কি এই তুই তো হচ্ছে ডিজিটাল মার্কা, এইভাবেও কিন্তু কথা বলে, বা এই ডিজিটালের যুগ। কিন্তু তারা কিন্তু আসলে ডিজিটাল বিষয়টা কি এটা সম্পর্কে তাদের ধারণা নাই। আমাদের যখন আমরা স্কুলে পড়তাম, তোমাদের মতো বয়স ছিল, আমাদের একজন বন্ধু ছিল, সেই বন্ধুকে আমরা ডিজিটাল বলতাম। কেন বলতাম জানো? কারণ সে সবসময় ওই যে তৎকালীন সময়ে যেই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ছিল, এখনকার মতো এত আপডেটেড ছিল না, কিন্তু যেই আপডেটেড ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ছিল সেইগুলো কিন্তু সে সবসময় ব্যবহার করতো। তাকে আমরা নাম দিয়েছিলাম ডিজিটাল। ঠিক আছে, তো এইগুলো কিন্তু মূলত দেখো এখানে আমাদের তোমরাও এখানে অনেকে হয়তো হাসাহাসি করছো, তোমাদের ভেতরেও কিন্তু অনেকের অনেক ধরনের ছদ্মনাম আছে না? এগুলো দিয়ে আজে বাজে নাম ধরে কেউ কিন্তু কাউকে ডাকবা না। নাম দিলে এইভাবে নাম দিবা, ভালো নাম দিবা। আমাদের বন্ধুকে নাম দিয়েছি আমরা ডিজিটাল, ওটা শুনে সে কিন্তু খুব আনন্দ বোধ করতো, কারণ সে একটু আপডেটেড ছিল, সে একটু ভালো ভালো ডিভাইস ব্যবহার করতো, এটা তার খুব ভালো লাগতো। আমরা যখন তাকে বলতাম ডিজিটাল কেমন আছিস বন্ধু, নাম দিলে এরকম ভালো নাম দিবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখানে আমি বলেছি যে ডিজিটাল ইলেকট্রনিক্স, এই কথাটি তোমাদের মাথায় রাখতে হবে। মূলত এইটার এত বেশি প্রচারণার কারণে, এইটার এত বেশি ব্যবহারের কারণেই কিন্তু আমরা এখন বলে থাকি যে আমাদের এই যুগ হচ্ছে ডিজিটাল যুগ। কারণ আমাদের প্রত্যেকের হাতে হাতেই কিন্তু এরকম ডিজিটাল ইলেকট্রনিক্স আছে। এই কারণে আমি এই মুহূর্তে তোমাদের যে ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু একটা ডিজিটাল বোর্ডে তোমাদের ক্লাস নিচ্ছি। তো এটার ব্যবহার কিন্তু আমাদের সবসময় প্রতিনিয়ত করতেই হচ্ছে। ঠিক আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ডিজিটাল যুগ। শুধু তাই না, আমরা বলি আমাদের প্রিয় দেশটাকেই, আমাদের জন্মভূমি বাংলাদেশ, এইটাকেই আমরা বলে ফেলি যে আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলবো। আমাদের দেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলবো, যার অর্থ একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সব মানুষের জীবনকে সহজ করে দেব। অর্থটা আসলে কি, যে আধুনিক প্রযুক্তি এটাকে ব্যবহার করে মানুষের দুঃখ দুর্দশা দূর করে দিয়ে তাদের জীবনটাকে অনেক সহজ করে দেব। প্রত্যেকের হাতে হাতে আমরা এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আমরা কি করব, আমরা দিতে সক্ষম হব, এবং প্রত্যেকে সবার থেকে দূরে থাকলেও তারা অনুভব করবে যে একে অন্যের পাশাপাশি আছে। ঠিক আছে, তবে এটার ভালোর যেমন দিক আছে, এর কিন্তু খারাপ দিকও আছে। সেগুলোই কিন্তু আমরা আইসিটি সাবজেক্টে পড়াশোনা করব, যে এর ভালো মন্দ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো প্রযুক্তি বলতে আমরা কি বোঝাই। মূলত বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনকে আরো সহজ করে তোলা হয়, সেটাই হচ্ছে প্রযুক্তি। তাহলে প্রযুক্তির সংজ্ঞা যদি তোমার কাছে কেউ জানতে চায় যে প্রযুক্তি বলতে আসলে কি বোঝায়, বা প্রযুক্তি জিনিসটা আসলে কি, সেক্ষেত্রে তোমার উত্তর হবে বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানান
রকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনকে সহজ করে দেওয়া হয় সেটাই হচ্ছে প্রযুক্তি। ঠিক আছে, এখানে খুবই সংক্ষেপে এখানে লিখে দিয়েছি আমি যে প্রযুক্তির সংজ্ঞা যদি তোমার কাছে কেউ জানতে চায় সেক্ষেত্রে তোমার এক কথায় যদি আনসার দিতে হয় সেক্ষেত্রে আনসার হবে এইটা। তোমরা চাইলে তোমাদের আইসিটি খাতায় এই জিনিসটি লিখে দিতে পারো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক প্রযুক্তি মানুষের জীবন সহজ করতে গিয়ে জীবনকে আরো অনেক বেশি জটিল করে দেয়। অনেক ক্ষেত্রেই অনেক প্রযুক্তি আছে যেটা তোমাদের জীবনকে হয়তো সহজ করতে চায়। প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করবে এটাই তো স্বাভাবিক, কিন্তু সহজ করতে যে এত বেশি জটিল করে ফেলে, ওই জটিলতা থেকে বের হয়ে আসাই তখন আমাদের জন্য দুষ্কর হয়ে যায়। তোমাদের যদি মানে সুযোগ হয় বা সময় হয়, তোমাদের আমি সাজেস্ট করছি একটা সিরিজ আছে, রোয়ান অ্যাটকিনসনের একটা সিরিজ আছে, তোমরা যাকে মিস্টার বিন নামে চেনো, সেই রোয়ান অ্যাটকিনসনের একটা সিরিজ আছে। এই সিরিজটার নাম হচ্ছে ম্যান ভার্সেস বি। লিখে দিলাম আমি, ম্যান ভার্সেস বি। এই সিরিজটি তোমরা দেখবে, এইটা দেখলে তোমরা এই সম্পর্কে ধারণা পাবে যে প্রযুক্তি মানুষের জীবনকে আসলে সহজ করতে যে কতটা বেশি জটিল বানিয়ে ফেলে, আর সেই জটিলতা থেকে বের হতে একজন সাধারণ মানুষের কত কষ্ট করতে হয়। এত বেশি মানে হাসির এই সিরিজটা দেখলে তোমরা মানে আমার ধারণা এত বেশি মজা পাবে, এবং এই মজার মাধ্যমেই আমার ক্লাসও কিন্তু আমি এইভাবেই চাই যে তোমরা মজা করতে করতে দেখতে দেখতে তোমরা বা আমার সাথে আনন্দ করতে করতে তোমরা শিখবে। তো আমি তোমাদের এই সিরিজটা এই কারণেই আমি তোমাদের মেনশন করলাম, কারণ এই সিরিজটা দেখলেও তোমরা ওই একইভাবে কি করবে, এই প্রযুক্তি সম্পর্কে, যে প্রযুক্তির অপ্রয়োজনীয় ব্যবহার সম্পর্কে তোমরা বুঝে যাবে, যে যেটার হয়তো প্রয়োজন নাই, মানুষের জীবনকে সহজ করার জন্য হয়তো মূলত প্রযুক্তির ব্যবহার করা উচিত, কিন্তু সহজ করতে যে একজন সাধারণ মানুষকে কত ধরনের বিপদে পড়তে হয়। যা হোক, আবার আমরা আমাদের ক্লাসের টপিকে ফিরে আসি। অনেক প্রযুক্তি একদিনে মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু অন্যদিকে পরিবেশ নষ্ট করে বিপদও ডেকে আনছে। ঠিক আছে, আবার অনেক প্রযুক্তি আছে যেটা আমাদের কোনো প্রয়োজন নাই, তবুও আমরা সেই প্রযুক্তির জন্য লোভ করছি, লোভ করে আরো অশান্তি ডেকে আনছি। কিছু কিছু প্রয়োজনীয় আছে, কিছু কিছু না, অধিকাংশই আছে প্রযুক্তি যেগুলো হচ্ছে প্রয়োজনীয়, আর কিছু কিছু আছে যেগুলোর কোনো প্রয়োজনই নাই, কিন্তু আমরা কি করছি, ওই সকল প্রযুক্তিগুলো ব্যবহার করছি, ওগুলো ব্যবহার করে আমাদের লাইফকে আরো বেশি কমপ্লিকেটেড করে তুলছি, আরো বেশি জটিল, আরো বেশি ঝামেলার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, যে ঝামেলা থেকে আমরা উঠে আসতে পারছি না। অনেক সময় আমরা যে অনেক অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের উপকারের বদলে আমাদের আরো বেশি সমস্যাই ডেকে আনে, সেরকমই একটা ভিডিও আমরা এখন দেখতে যাচ্ছি, যে যেই প্রযুক্তিটা আমাদের হয়তো কি হওয়া উচিত ছিল, আমাদের জীবনের অনুষঙ্গ হওয়া উচিত ছিল, সেটা বরং এমনভাবে আমাদের জন্য পীড়াদায়ক হয়ে যায়, অপ্রয়োজনীয় প্রযুক্তি, যেটা পরবর্তীতে আমাদের আরো দুর্ভোগ ডেকে আনে। এরকমই একটা খুবই চমৎকার মজার ভিডিও আমরা দেখতে যাচ্ছি। সকলে প্রস্তুতি গ্রহণ করো। কি সকলে প্রস্তুত তো ভিডিও দেখার জন্য? জোরে বলো প্রস্তুত, আবার বলো প্রস্তুত। ওকে, চলো এবার প্রিয় শিক্ষার্থী একটু আনন্দ করা যাক। তো ভিডিও চলাকালীন সময়ে আমি একটু সাইডে চলে যাব, তোমরা স্ক্রিনে ভিডিওটি দেখতে পারবে। কেমন প্রিয় শিক্ষার্থী? চলো আমরা আনন্দের সাথে আমাদের আজকের এই যে ভিডিও, সেই ভিডিওটি দেখি যে অপ্রয়োজনীয় প্রযুক্তি মূলত আমাদের জীবনকে কত বেশি জটিল করে তুলতে পারে। চলো শুরু করা যাক।
কি প্রিয় শিক্ষার্থী, কেমন লাগলো তোমাদের ভিডিওটি? নিশ্চয়ই তোমাদের খুবই আনন্দ লেগেছে, তাই না? খুবই চমৎকার ভিডিও, খুবই আনন্দদায়ক একটা ভিডিও দেখলাম। তো এই ভিডিওটা দেখে আসলে আমরা কি বুঝলাম? ভিডিওটা দেখে কিন্তু আমরা বুঝলাম যে অপ্রয়োজনীয় যে প্রযুক্তি সেটাকে এখানে ব্যবহার করা হয়েছে। অপ্রয়োজনীয় প্রযুক্তি কেন বলছি অপ্রয়োজনীয় প্রযুক্তি? কারণ এই যে হাত দিয়ে খাওয়া, অথবা আমরা চাইলে ফর্ক, স্পুন বা কাঁটা চামচ, চামচ এগুলো দিয়ে আমরা কিন্তু খেতে পারি। আমরা চাইলে এইভাবে সর্বোচ্চ অনেকে দেখবা যে চপস্টিক দিয়ে খায়, যে কাঠির মতো দুইটা ধরে, ওইটা দিয়ে খাওয়া সম্ভব। মানে নিজের মতো করে নিজের ইচ্ছায় খাওয়া, কিন্তু সেটা যন্ত্রের মাধ্যমে, মেশিনের মাধ্যমে খাওয়ার মেশিন তৈরি করা, এটা কি আসলে আমাদের প্রয়োজন আছে? খাওয়ার জন্য মেশিন তৈরি করা, যেই মেশিনটা আমাদের খাওয়িয়ে দিবে, এটার কি কোনো প্রয়োজন আছে বলো তো? হাত দিয়ে খাওয়ার ভিতরে যে প্রশান্তি, নিজের মতো করে খাওয়া, নিজের যখন ইচ্ছা হচ্ছে, যতটুকু ইচ্ছা হচ্ছে ততটুকু নিয়ে খাওয়া, আর এই যে মেশিন জোর জবরদস্তিমূলকভাবে আমাকে ধরে খাইয়ে দিচ্ছে, এইটার ভিতরে মানে আসলে কতটুকু আনন্দ আছে তোমরা নিজেরাই চাইলে একটু ধারণা করে দেখতে পারো। তাহলে এই জাতের মেশিন কিন্তু আমাদের জন্য অপ্রয়োজনীয়। তো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা এরকম অনেক ধরনের মেশিন, অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকি, যেগুলো মূলত আমাদের জীবনে কোনো এগুলোর ইম্প্যাক্টই নাই, কোনো প্রয়োজন নাই, এরপরও আমরা এগুলো ব্যবহার করছি, যার ফলে আমরা ক্রমশই এরকম বিপদে আমরা পড়ি, বা এরকম আমরা হয়তো যেটা মানে
অনুভব করতে পারি না যে আমরা বিপদের দিকে ধাবিত হচ্ছি ধীরে ধীরে, কিন্তু ক্রমশই কিন্তু আমরা ধীরে ধীরে বিপদের দিকে ধাবিত হচ্ছি। আমাদের মোবাইলেই আমরা এমন কিছু অ্যাপ বা এমন কিছু জিনিসগুলো আমরা ব্যবহার করি, যেই জিনিসগুলো বা যেই অ্যাপগুলো আমাদের আসলে কোনো প্রয়োজন নেই। যেমন কিছু কিছু গেমস আছে, অনেকেই আছে যেগুলো গেমস খেলছে, যেগুলো নিরর্থক, যেগুলোর কোনো অর্থ নেই, শুধু আমরা বসে বসে হয়তো মোবাইল গুতাচ্ছি, অথবা আমরা ফেসবুক ব্যবহার করছি, বা এরকম বিভিন্ন ক্ষেত্রে, বা অনেকে তোমরা আছো যে টিকটক ব্যবহার করছো, বা এই জাতের কিছু নিন্দনীয় কিছু অ্যাপ ব্যবহার করছো, যেগুলো কি মূলত এগুলো তোমার জীবন থেকে সময়কে নষ্ট করে দিচ্ছে। শুধু স্ক্রল করে যাচ্ছি, কেন আমি স্ক্রল করছি এটার কিন্তু আসলে মানে আমি নিজেও জানি না। আমি হাতে মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা শুধু কি করছি, স্ক্রল করে যাচ্ছি। এর অর্থ কি? এটা কিন্তু আমাদের জন্য একেবারে অপ্রয়োজনীয়। এমন কিন্তু নয় যে আমি কোনো প্রয়োজনীয় কন্টেন্ট আমি দেখছি। আমাদের অনেকের জীবনে এই জিনিসগুলো হয় না, অপ্রয়োজনীয় কন্টেন্ট আমরা দেখে যাচ্ছি, অপ্রয়োজনীয় গান শুনে যাচ্ছি, অপ্রয়োজনীয় গেমস খেলে যাচ্ছি, যেগুলোর কোনো আগা মাথা মুন্ডু কিচ্ছু নাই, কিন্তু আমরা এইভাবে সময়টাকে অপচয় করে ফেলছি। ঠিক যেমন এইখানে আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি, যেই প্রযুক্তিটার কোনো প্রয়োজন নাই, কিন্তু সেটা কি করছে, জোর করে মানুষের উপরে এনফোর্স করা হচ্ছে, যাতে করে মানুষের ক্ষতি সাধন হয়। একইভাবে আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু আমরা এরকম ভাবে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি। সেইটাকেই এখানে মেটাফরিক ওয়েতে, রূপক অর্থে দেখানো হয়েছে। এটা চার্লি চ্যাপলিনের খুবই ফেমাস একটা মুভি ছিল। মুভিটার নাম ছিল মডার্ন টাইমস। সেই মডার্ন টাইমসের একটা অংশ বিশেষ আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, কি বুঝলে তাহলে? প্রযুক্তির ব্যবহার সবসময় যে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, বিষয়টি মোটেও এরকম নয়। প্রযুক্তির যেমন অগণিত ভালো দিক আছে, তেমন কিছু খারাপ দিকও আছে। এসো এখন আমরা দলগত কাজের মাধ্যমেই সেই ভালো খারাপ দিকগুলো উপলব্ধি করার চেষ্টা করি। আসো দলগত কাজ করব, এজন্য আমাদের প্রথমে দুটি দলে ভাগ হয়ে যেতে হবে। মানে আজকে আমাদের দলগত কাজটা এমন হবে, শ্রেণীকক্ষে আমরা যে কয়জন আছি তারা সমান ভাগে কি করব, দুটি ভাগে ভাগ হয়ে যাব। দুটি ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে কি করব, আমরা এক দল ভালো প্রযুক্তি নিয়ে আলোচনা করব, এবং অন্য দল কি করব, বিপজ্জনক প্রযুক্তি, পরিবেশ নষ্ট করে এরকম প্রযুক্তি আর অপ্রয়োজনীয় প্রযুক্তি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে দুটি দলে ভাগ হচ্ছি আমরা, সকলে ভাগ হয়ে যাই। ভাগ হয়ে যেয়ে কি করব, একদল আমরা প্রযুক্তি, তোমরা নিজেরাই এটা নির্ধারণ করো যে কোন দল প্রযুক্তির ভালো দিক নিয়ে আলোচনা করবে, আর আরেক দল তোমরা নিজেরাই এটা ডিটারমাইন করো যে কোন দল তোমরা এই যে প্রযুক্তির খারাপ দিক বা যেটা নেতিবাচক যে দিকগুলো আছে বা পরিবেশ নষ্ট করে বা যেগুলো অপ্রয়োজনীয় প্রযুক্তির দিক আছে, তারা সেটা নিয়ে আলোচনা করবে। দুটি দলে ভাগ হয়ে তোমরা তোমাদের দলগত আলোচনা শুরু করো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের দলগত আলোচনা শেষ। এখন তোমাদের সাথে আরো কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা যাক। একটা সময় ছিল যখন তথ্য প্রযুক্তি ব্যবহার করত শুধু বড় বড় দেশ কিংবা বড় বড় কোনো প্রতিষ্ঠান। কারণ তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রয়োজন হতো কম্পিউটার, আর সেই কম্পিউটার তৈরি করা কিংবা ব্যবহার করার ক্ষমতা সকলের ছিল না। তখন একটা কম্পিউটার রাখার জন্য রীতিমতো একটা আস্ত দালান লেগে যেত। মানে তোমরা ধারণাও করতে পারবা না, যে কম্পিউটার এখন আমাদের হাতের মুঠোয়, এমনকি হাতের কবজিতেও থাকে, চোখের চশমায় থাকে, সেই কম্পিউটার আগেকার যুগে একটা কম্পিউটার রাখার জন্য বড় বড় দালান, 10 তলা 12 তলা বিল্ডিং লেগে যেত, পুরাটাই হচ্ছে কম্পিউটার। কি চিন্তা করতেও কি মানে বিস্ময় বোধ হচ্ছে, তাই না? যে আদৌ কি এরকম সম্ভব হতো? আসলেই এরকম হতো। এত বড় কম্পিউটার, অথচ তার কার্যক্ষমতা ছিল খুবই সীমিত, খুব সীমিত কিছু কাজ সে করতে পারতো, এরকম যুগও ছিল। আর এখন কি হচ্ছে, যত যুগ এগোচ্ছে তখন কম্পিউটারের সাইজ কি হচ্ছে, ছোট হচ্ছে, আর তার কার্যক্ষমতা কি হচ্ছে, বড় হচ্ছে। সাইজ ছোট হচ্ছে, কার্যক্ষমতা বেড়ে যাচ্ছে। আর আগে কি ছিল, বিশাল বড় কম্পিউটার অথচ কার্যক্ষমতা ছোট্ট। ঠিক আছে, সেটাই বলছে এখানে, তার কার্যক্ষমতা ছিল খুব কম। সেই কম্পিউটার একদিকে দেখতে কি হয়েছে, এখন দেখতে ছোট হতে শুরু করেছে আর কার্যক্ষমতাই বৃদ্ধি হতে শুরু হয়েছে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এক সময় কম্পিউটার কিনতে লক্ষ লক্ষ টাকা লাগতো, আর এখন কি হচ্ছে, আমরা খুব স্বল্প খরচে কিন্তু
স্বল্প খরচেই আমরা আগে যেখানে বলছে যে এখন তার থেকে শক্তিশালী অনেক কম্পিউটার তোমাদের পরিচিত জনের যে মোবাইল আছে সেই মোবাইল ফোনগুলোর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আগে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ইউ ওন্ট ইমাজিন যে আসলে কত কোটি টাকা আমাদের খরচ করতে হতো একটা কম্পিউটার আগে কেনার জন্য। লক্ষ তো কম বলেছি। তো এই কোটি কোটি টাকা দিয়ে কম্পিউটার কিনতো মানুষ, অথচ তার কার্যক্ষমতা একেবারেই লিমিটেড ছিল। আর এখন কি হচ্ছে, আমাদের অনেকের পরিচিত জনদের মোবাইলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি তার থেকেও অনেক বেশি কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটার তার ভেতরেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং খুব সুলভ মূল্যে কিন্তু হয়তো সে যে এটা কিনে এনেছে। তাহলে কি হয়েছে, আমাদের কম্পিউটার আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে হলেও এখন খুব সহজেই সুলভ মূল্যে কিন্তু আমরা কম্পিউটার কিনতে পাচ্ছি, যার কারণে আমরা সাধারণ মানুষ যারা আছি সেইগুলো আমরা ব্যবহার করতে পারছি। কাজেই বুঝতে পারছো, কম্পিউটার এখন শুধু মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যে তথ্য প্রযুক্তি একসময় ব্যবহার করতো খুব বড় বড় প্রতিষ্ঠান বা খুব বড় যারা বিত্তশালী বা অর্থশালী যারা আছে তারা হয়তো ব্যবহার করতো, কিন্তু এখন সেই কম্পিউটারই কি হয়েছে, মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এবং খুব স্বল্প মূল্যে আমরা এটা কিনতে পারছি বলেই সাধারণ মানুষ যারা আছে তারাও ব্যবহার করছে। শুধু যে বড় বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে এই কম্পিউটার সীমাবদ্ধ, বিষয়টি তা নয়। কম্পিউটারের পাশাপাশি নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে। কম্পিউটার আর যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে। যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার কিংবা উপগ্রহ ব্যবহার করা হচ্ছে। তথ্য দেওয়া নেওয়া করার জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। দুনিয়া কিন্তু এইভাবেই পাল্টে যাচ্ছে। বাস ট্রাক চালানোর জন্য যেরকম আমাদের একটা হাইওয়ের প্রয়োজন হয়, একটা হাইওয়ের মধ্যে দিয়ে আমরা বাস ট্রাক চালিয়ে যাচ্ছি, তাই না? তেমনি ইন্টারনেট চলাচলের জন্য ইন্টারনেটের আলাদা একটা রাস্তার প্রয়োজন হয়, তারও একটা হাইওয়ের প্রয়োজন হয়। এই যে হাইওয়েটা আছে সেটাই হচ্ছে ইনফরমেশন সুপার হাইওয়ে। ঠিক আছে, ইন্টারনেট চলাচলের জন্য একটা এরকম হাইওয়ে আছে যেটাকে বলা হচ্ছে ইনফরমেশন সুপার হাইওয়ে। সেইটা সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ পরের কোনো ক্লাসে। আপাতত তোমাদের এই বেসিক ধারণাটা দিয়ে রাখি, ইন্টারনেট চলাচলের যে রাস্তা সেই রাস্তাকে বলা হচ্ছে ইনফরমেশন সুপার হাইওয়ে। সবকিছু মিলিয়ে একদিকে যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তের তথ্য দেওয়া নেওয়া সহজ হয়ে গিয়েছে, ঠিক সেরকম পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাশালী মানুষ সেই যে তথ্যটি নিতে পারছে, একজন সাধারণ মানুষও সেই তথ্যটি খুব সহজেই পেয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। আর এটা কেন সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই রেভলিউশনের কারণে। ঠিক আছে, কাজেই বলা যেতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীকে বদলে দেওয়ার একটা বিপ্লব শুরু হয়েছে। আর এই বিপ্লব যে কোথায় শেষ হবে এটা কেউই ধারণা করতে পারে না, একমাত্র আমাদের সৃষ্টিকর্তা ব্যতীত এই ধারণা কারো কাছে নেই যে এই বিপ্লবটা আসলে কোথায় যেয়ে শেষ হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে আমি কি বোঝাতে চেয়েছি তার একটা ধারণা তোমরা পেয়ে গিয়েছো। আমি গত সেশনেও তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যদিও সেই ধারণাটা ছিল খুবই বেসিক ধারণা। আজকে কিন্তু আমি এটাকে একটু ইলাবোরেটলি বা বিশ্লেষণ করে কিন্তু আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি আজকের সেশনে তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গিয়েছো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়। এখন যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বলতে কি বোঝায় বা আইসিটি বলতে তুমি কি বোঝো, তার একটা ডেফিনিশন বা একটা সংজ্ঞা তুমি দাও, সেক্ষেত্রে তুমি সংজ্ঞাটা কিভাবে দিবে? তাই না? আমাদের পড়তে ভালো লাগে, শিখতে ভালো লাগে, কিন্তু যখনই আমাদের কাছে কেউ কোনো বিষয়ের সংজ্ঞা জানতে চায় তখনই আমরা একটু নার্ভাস হয়ে যাই, তাই না? আমরা সংজ্ঞাটা দিতে যে একটু ইতস্তত বোধ করে ফেলি, একটু আমাদের ভিতরে অ্যাংজাইটি কাজ করে না? তো এইটাও আমি তোমাদের দূর করে দিচ্ছি। আমি খুব সহজেই তোমাদের জন্য এখানে একটা সংজ্ঞা লিখেছি। তোমরা চাইলে এটা তোমাদের যেই সিডব্লিউ খাতা আছে আইসিটির, সেখানে তোমরা চাইলে লিখে নিতে পারো। এখানে খুব সহজ একটা সংজ্ঞা দেওয়া আছে। তোমাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে, এই বেটা তুই তো আইসিটি পড়িস, বল তুই আইসিটি বলতে কি বুঝিস, তাহলে তোমার ক্ষেত্রে কি হবে? তোমার আনসার হবে এইটা। আইসিটি সংজ্ঞা কি? তথ্য দেওয়া নেওয়া, বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা, আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে কি? তথ্য
দেওয়া নেওয়া, কোনো তথ্য দেওয়া নেওয়া, সেই তথ্যকে বাঁচিয়ে রাখা, সেই তথ্যকে সংরক্ষণ করা। শুধু তথ্য দেওয়া নেওয়া করলেই তো হবে না, কোনো তথ্যকে দেওয়া নেওয়া করা, সেই তথ্যকে বাঁচিয়ে রাখা, সেটাকে সংরক্ষণ করা, আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, সেটাকে বিশ্লেষণ করা, এই তথ্যকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা এবং সেই তথ্য পরবর্তীতে নিজের কাজে ব্যবহার করার যে প্রযুক্তি, সেটাই হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি। তাহলে কোনো একটা তথ্য, সেই তথ্যকে কি করা, আদান প্রদান করা। শুধু আদান প্রদান করলেই হবে? আদান প্রদান করলে তো হবে না, সেটাকে কি করতে হবে? অবশ্যই সেটাকে বাঁচিয়ে রাখতে হবে, তথ্যটা মরে গেলে তো চলবে না। বাঁচিয়ে রাখা, সেই তথ্যকে আবার কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার পরে আবার কি করতে হবে? সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে তথ্যটার ভিতরে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। এরপরে বিশ্লেষণ করতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা, তারপরে সেই তথ্যটাকে নিজের কাজে ব্যবহার করা। এই যে প্রযুক্তি, এই প্রযুক্তিটাকেই বলা হচ্ছে আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমার ধারণা তোমাদের যারা আছো ক্লাসে আজকে, তারা এখানেই সংজ্ঞাটা মুখস্থ হয়ে গিয়েছে, তাই না? তাহলে সংজ্ঞা মুখস্থ করার কোনো কিছু নাই, বোঝার ব্যাপার আছে। আমরা যদি কোনো বিষয় বুঝতে পারি, সেটা আমাদের কাছে খুবই সহজ হয়ে যায়, তাই না? তাহলে সকলে আমরা বুঝে বুঝে পড়বো, সেই বুঝে বুঝে পড়ার দিকে আমরা খুব বেশি মনোযোগ দিব। বুঝে বুঝে পড়ার জন্য যেটা সব থেকে বেশি জরুরি, আমার কথাগুলো তোমাদের খুবই মনোযোগ দিয়ে শোনা। তোমরা আমার ক্লাসটা খুবই এনজয় করবে ইনশাল্লাহ। আমি আশা করি আমার ক্লাসটা খুবই আনন্দ সহকারে বুঝে বুঝে নতুন নতুন জিনিসের মাধ্যমে তোমরা শিখবে, এইটা আমি ধারণা করছি। তো এটার জন্য অবশ্যই তোমাদের পক্ষ থেকে কোঅপারেট করার প্রয়োজন আছে। মানে তোমাদের সহযোগিতা না পেলে, তোমরা যদি ক্লাসে কথাবার্তা বলো, এদিক ওদিক তাকাও, মনোযোগ মানে এটা সরিয়ে ফেলো আমার ক্লাস থেকে, আমার লেকচার থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে সেই ধারণাটা পাবে না। ঠিক আছে? তো আসো আমরা আমাদের দ্বিতীয় দলগত যে কাজটি আছে সেটি করে ফেলি। এই দলগত কাজটি আমরা করব 4-5 জনের দলে। এজন্য আমাদের কি করার আছে? 4-5 জনের দলে আমরা বিভক্ত হয়ে যাব। 4-5 জনের দলে তোমরা এখন বিভক্ত হয়ে যাও এবং 4-5 জনের দলে বিভক্ত হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়ন করার জন্য কি কি প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করতে হয় তার একটা তালিকা তোমরা তৈরি করে ফেলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়ন করার জন্য কি কি প্রযুক্তি বা কি কি যন্ত্রপাতি তোমাদের ব্যবহার করতে হবে তার একটা ধারণা বা তার একটা তালিকা তোমরা তৈরি করে ফেলো। এই পাঠে যে সকল যন্ত্রপাতির কথা বলা হয়েছে তার কোনটি কি কাজে লাগে তা অনুমান করে লেখার চেষ্টা করো। আমি তোমাদের কিন্তু এই পাঠে বেশ কিছু যন্ত্রপাতি, বেশ কিছু প্রযুক্তির কথা আমি তোমাদের বলেছি। তোমাদের কার মাথায় কতটুকু আছে দেখি তো। তোমরা এইগুলো দলগতভাবে কি করবে, 4-5 জনের দলে বসে কার কতটুকু মাথায় আছে সেগুলো তোমরা লিখে ফেলো এবং তার কি কি কাজ হতে পারে সেটা ধারণা করে তোমরা তার পাশে লিখবে। ঠিক আছে? তো তোমাদের হয়তো তোমাদের সাহায্যের জন্যই আমি আবার এটাকে নতুন কি শিখলাম সেটা আমি এখানে লিখেছি। যারা হয়তো মনে করতে পারছো না অনেকেই যে আজকে আমরা কি কি শিখলাম বা কি কি নতুন নতুন টার্ম ব্যবহার করেছি, তাদের উদ্দেশ্যে এখানে আছে গ্লোবাল ভিলেজ। যদি এই গ্লোবাল ভিলেজ সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত তোমাদের আলোচনা করিনি, বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখবো, গ্লোবাল ভিলেজ জিনিসটা কি। তারপরে কি ভার্চুয়াল ডিজিটাল, ইলেকট্রনিক্স, ডিজিটাল যুগ, ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তি, কম্পিউটার, সফটওয়্যার, অপটিক্যাল ফাইবার, উপগ্রহ। তাহলে এই যে বিষয়গুলো আছে আমাদের, এইগুলো আমাদের নতুন নতুন কিছু শব্দ, এর কার কি কাজ হতে পারে সেগুলো তুমি তোমার নিজের ধারণার উপরে ভিত্তি করে, তোমার দলের ধারণার উপর ভিত্তি করে তুমি এর পাশে লিখবে। যে কোনো একটা খাতায় লিখলেই কিন্তু চলবে না, প্রত্যেকের খাতায় আলাদা আলাদা ভাবে তোমরা নিজেদের খাতায় অবশ্যই এই জিনিসগুলো লিখবে। আলোচনা হবে সবাই মিলে, কিন্তু যার যার খাতায় এর যে এর কাজ কি হতে পারে এই শব্দগুলো সেগুলো সম্পর্কে লিখবে। এরপরে যদি তোমাদের মাথায় আরো কিছু থেকে থাকে যে আরো তো এই শব্দগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তুমি চাইলে সেগুলো তুমি তোমার এই দলগত কাজে অন্তর্ভুক্ত করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী,
আরো একটা টপিক ছিল, সেটা হচ্ছে ইনফরমেশন সুপার হাইওয়ে। এটা সম্পর্কে আমি বিস্তারিত যদিও আলোচনা করিনি, যতটুকু বলেছি যে এটা ইন্টারনেট চলাচলের একটা রাস্তা। তোমরা চাইলে এই দুইটা টপিক আপাতত সাধারণ ধারণা আমি এক কথায় যতটুকু বলেছি ততটুকুই তোমরা একটু লিখতে পারো। ঠিক আছে, চলো প্রিয় শিক্ষার্থী, আজকে সেশনের পর্যালোচনা করে ফেলি। দলগত কাজের পরেই অবশ্যই করবে এই পর্যালোচনাটা কিভাবে সারবে এই 3টি প্রশ্নের আলোকে। আমরা জানি যে আমাদের ব্যক্তিগত পর্যালোচনা ক্লাস শেষে সেটা কি 3টি প্রশ্নের আলোকে হয়ে থাকে। একটা হচ্ছে আজকের সেশনের কোন বিষয়টি তোমার ভিতরে নতুন ভাবনা সৃষ্টি করেছে, সেশনের কোন কাজের জন্য তুমি নিজেই নিজেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাও, আর সেশন শেষে তোমার অনুভূতিটা কি। এই 3টি প্রশ্নের আলোকে নিজেকেই নিজে প্রশ্ন করবে। এরপরে কি করতে হবে, যে উত্তরটি পাবে সেটি তোমাদের যেই ব্যক্তিগত খাতা আছে, ডায়েরি বা আইসিটি যে খাতা আছে, সেখানে তোমরা এইটির পর্যালোচনার ফল লিখবে এবং সেটি তোমার ব্যক্তিগত জীবনে চর্চা করবে। তো আজকের সেশন শেষে আমরা জেনে নেই যে আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণের প্রয়োজন আছে। আইসিটি বই ও খাতার প্রয়োজন হবে, পেন্সিলের প্রয়োজন হবে, ইরেজারের প্রয়োজন হবে, পেন্সিল কাটারের প্রয়োজন হবে এবং রঙিন কলমের প্রয়োজন হবে। চলো আজকের সেশনটা একটু রিভিউ করে ফেলি যে আজকের সেশনে আমরা কি কি করলাম। আমরা শুরুতেই শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি, তারপরে আইসিটির প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা লাভ করেছি, আইসিটির অপ্রয়োজনীয় ব্যবহারের কুফল সম্পর্কে কিন্তু আজকে আমরা জেনেছি, দলগত কাজ করেছি 2টি, তারপরে আত্মবিশ্লেষণের মাধ্যমে আজকে আমরা আমাদের সেশন শেষ করেছি। প্রিয় শিক্ষার্থী, আজকের সেশন কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই আজকের সেশন তোমরা অনেক বেশি উপভোগ করেছো, অনেক বেশি মানে আনন্দ তোমাদের দিয়েছে। আজকের সেশনে খুব ভালোভাবে আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, আনন্দ করে করে আমরা শিখবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।